সকাল 7:30। শীতের আমেজটা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। সত্যি বলতে বসন্তের এই মলিন আবহাওয়া যেন প্রাণ ও মন দুটোকেই ভরিয়ে তোলে। কিন্তু আমাদের মতো লেখকদের প্রাণ মন শুধু একটাই, সেটা হচ্ছে এই কলমটা। যাই হোক, এইসব নিয়ে আলোচনা করতে আজ হয়তো আসেনি। সকালে উঠেই বাথরুম করার পর বসে রয়েছি খবরের কাগজটা হাতে নিয়ে। রথিজিতের এখনো দেখা নেই। বাথরুমে গেছে নাকি বাইরে বেরিয়েছে সেসব নিয়ে আজ আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ অনেক দিন পর বেশ টানা একটা ছুটি পাওয়া গেছে। ভাবছি রথিজিৎকে বলবো কোথাও একটা ছুটি কাটিয়ে আসতে, মানে আমরা সবাই মিলে একটু ঘুরে আসার জন্য। দেখলাম রথিজিৎ ও নিধুবাবু একসাথে ঘরে প্রবেশ করছে। আমি কিছু প্রশ্ন করার আগেই দেখলাম নিধুবাবু আর রথিজিৎ কথা বলতে বলতে এই ঘরেই ঢুকছে। আমি যে তাদের দেখে তাদেরকে কিছু বলবো তার আগেই নিধুবাবু বলে উঠল, হে বিজয়, তুমি তো দেখছি কান্তমণি। হে না না না, কান্তমণি নয়, ধীর কান্ত। আমাকে আর রথিজিৎকে দেখো দেখো আর দেখে শেখো যে কি করে আসলে এই স্বাস্থ্যের আর শরীরের খেয়াল রাখতে হয়। আরে ওসব লেখালেখি ছাড়ো আর শরীর চর্চায় মন দাও। নিধুবাবুর শরীর চর্চা নিয়ে জ্ঞান দেওয়া দেখে আমি চটে উঠলাম। বললাম, আরে মশাই, আপনি একবার আপনার চোখটা আপনার পায়ের দিকে করুন তো দেখি, কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এ আবার কেমন কথা? চোখ করবো পায়ের নিচে? এ কেমন কথা হে? হ্যাঁ, এটাই কথা। আপনি আমাকে শরীর চর্চা নিয়ে বেশ একটা লম্বা চওড়া জ্ঞান দিচ্ছেন, কিন্তু এই দিকে আপনার ভুঁড়িটার দিকে একটু নজর দিয়েছেন? বিজয়, এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে রাখলাম। আমি তো এটা কমানোর জন্যই মাঠে পদার্পণ করেছি। আর তুমি তুমি কি করেছো হে? শুধু কুম্ভকর্ণের মতো ঘুম দিচ্ছ, আর সেই জন্যেই তো। আহা, এ তো দেখি ভূতের মুখে রাম নাম। আপনি একদিন মাঠে দৌড় দিতে আসেন আর 2 দিন ঘুমোন। সত্যিই বাবু, আপনি পারেনও। পুলিশের চাকরিটা ছেড়ে বরং আপনি সমাজ সেবা করুন, আর আরও এই 2-3 রকম ভাষণ সমাজে দিয়ে বেড়ান। বিজয়, তুমি কিন্তু এবারে আমার সাথে যুদ্ধে নামছো। তুমি যদি যুদ্ধে নামো, আমিও কিন্তু নামতে বাধ্য হব বলে রাখলাম। নিহার আমি এখন বাঁধা গরু, না হলে। আমি দেখছি যে আপনি নিজেকে চিনতে কোনো ভুল করেননি। না 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 না, আপনি শুধু গরু না, আপনি হলেন মাংসাশী গরু। একে অপরকে হয়তো আরও কিছু বলে আরও কিছুক্ষণ হয়তো এটা লম্বা চলতে পারতো, কিন্তু রথিজিৎ, আমি আর নিধুবাবু 3 জনেই হা হা করে হেসে উঠলাম। কি আপনারা কি ভাবলেন নিধুবাবুর সাথে আমার কলহ লেগে গেল নাকি? আরে না না। যাই হোক, এইবার রথিজিৎ বলল, বুঝলে বিজয়, তুমি তো ঘুমোচ্ছিলে, তা আমি যেমন প্রাতঃভ্রমণে বেরোই তেমনই বেরিয়েছি। এমন সময় নিধুবাবুর সাথে দেখা। তো উনি বলছেন যে ওনার অনেক দিনের ছুটি বাকি ছিল, আর এখন সময়টাও বেশ ভালো, গরমও পড়েনি, আর ঠান্ডার একটা আমেজও বেশ রয়েছে। তাই ভাবছিলাম যে যদি কোথাও একটা ঘুরে আসা যায়, আর তুমিও তো দেখছি একটু ফাঁকা রয়েছো, তো কি হে, কিছু বলো। আসলে রথিজিতের এরকম ভাব আমি খুব কমই দেখেছি। তার কর্মব্যস্ততা ও নিজের উপর কাজ করার তীব্রতার ফলেই তার মুখে ছুটি কাটানোর কথা আজ পর্যন্ত কোনোদিন শুনিনি। কিন্তু আজ সেই কথা শুনে রীতিমতো অবাক হয়েছি বটে, আর তার জন্যই কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর তার কথা শুনে আমি বললাম, আরে বাস, এ তো দারুণ ব্যাপার রথিজিৎ। আমিও একটু আগে এটাই ভাবছিলাম যে তোমাকে একবার বলে দেখব কোথাও যাওয়ার জন্য। অনেক দিন তো কোথাও যাওয়া হয়ে ওঠে না। নিধুবাবু বললেন, বিজয়, যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে আমাকে দাও, বুঝলে?
কোথাও না কোথাও আমি রথিজিৎকে রাজি করিয়েছি বলতে পারো। এবার আর নিধুবাবুকে এড়াতে পারলাম না। না না, সত্যি আপনাকে ধন্যবাদ দিতে হয়। রথিজিতের মুখ থেকে আপনি এরকম একটা প্রস্তাব যে বার করতে পেরেছেন, এটা অনেক বড় ব্যাপারই বটে। আমাদের রসিকতা দেখে রথিজিৎ বলে উঠল, হয়েছে, আমাকে নিয়ে যদি মজা করা শেষ হয়ে থাকে তাহলে বেচারামকে ডেকে কিছু খাওয়ার ব্যবস্থা করতে বলি। খেতে খেতে না হয় ঠিক করা যাবে যে কোথায় যাওয়া যাবে। খাবারের কথা উঠতেই দেখলাম নিধুবাবু ভুরুটা কুঁচকে পেটে হাত বোলাতে শুরু করেছেন। শরীরটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে আর গলার আওয়াজটা একটু কমিয়ে উনি বললেন, বুঝলে বিজয়, মানে খিদেটা কিন্তু জব্বর পেয়েছে। মানে তুমি একটু। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না। সেই কোন সকালে আপনি খেয়েছেন, তার উপর এত হাঁটাহাঁটি, এত চিন্তা ভাবনা, খিদে তো পাবে বই কি। আমি এক্ষুনি বেচারামকে ডাকছি। কি খাবেন বলুন? রথিজিৎ আর নিধুবাবু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলছিল। এবার ওরা বসে পড়ল। আমি বেচারামকে হাঁক দিলাম, যাচ্ছি বাবু। বেচা, এই বেচা, বেচারে শোন এইদিকে একটু। রথিজিৎ খবরের কাগজটা নিয়ে পাতা উল্টিয়ে দেখতে লাগলো। কি হে ভায়া, কোনো অত্যাশ্চর্য খবর আছে নাকি? না, সেরকম কিছু নেই, তবে বাকিটা আর বলা হলো না। দেখলাম বেচারা এসে হাজির। আসতেই দেখলাম নিধুবাবুর চোখ একেবারে উজ্জ্বল হয়ে উঠেছে। বেচারাম বলল, আগে বাবু। আমি নিধুবাবুর দিকে হাত দেখিয়ে বললাম, আজকের অর্ডার নিধুবাবু দেবেন। দেখলাম উনি প্রথমটা বেশ একটু ভেবে নিয়ে তারপর বেচারামকে বললেন, বুঝলে বাপু, তুমি ওই বরং গরম গরম কচুরি আর আলুর দম নিয়ে এসো, জমিয়ে খাওয়া যাবে। কি বলো বিজয়? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন বেচারাম। তাহলে ওই যে আদেশ দিয়ে দিয়েছেন, এবার চটপট আদেশের পালন করে ফেলো, বুঝলে কি না? আগে আর কিছু দেবো নাকি বাবু? না না, আর কিছু করতে হবে না। তুমি শুধু একটু তাড়াতাড়ি করে আনো, বুঝলে? আর পেটেতে যেন ওই ছুঁচোয় ডন মারছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, তুমি আগে নিয়ে এসো, বুঝলে? তারপর না হয় দেখা যাবে। এরপর বেচারাম চলে গেল। তারপর নিধুবাবু বললেন, তাহলে এক কাজ করা যাক, এই সময় আমার শ্বশুর বাড়ি ঘুরে আসা যাক, কি বলেন? কি, আপনার শ্বশুর বাড়ি? সে আবার কোথায়? আরে হ্যাঁ মশাই, হ্যাঁ। আর না না, বেশি দূরে নয়, তবে জায়গাটা বেশ দারুণ, বুঝলেন? অনেক দিন যাওয়া হয় না, গিন্নি প্রায় বলেন, বুঝলেন? কিন্তু ওই আর কি, বোঝেনি তো সব কাজের যা অবস্থা। সে যাই হোক, বলুন তাহলে রথিজিৎ বাবু, বলছি মানে যাবেন নাকি? দেখুন, সে তো যাওয়াই যায়, কিন্তু আপনার শ্বশুর বাড়ি আর আমরা সেখানে গিয়ে মানে। বুঝলাম রথিজিৎ একটু অপ্রস্তুত বোধ করছে। আমিও খানিকটা এমনই ভাবছিলাম। নিধুবাবুর শ্বশুরবাড়ি, সেখানে আমরা গিয়ে কি করব সেরকম কিছু যখন ভেবে উঠতে পারছি না, তখন নিধুবাবু বলে উঠলেন, আরে এত কিন্তু কিন্তু বোধ করছেন কেন? দেখুন, আমি তো বলছি চলুন আমার সঙ্গে। রথিজিৎ দেখলাম আমার দিকে আরেকবার তাকালো। দেখলাম ভ্রু দুটো একেবারে তুলে হ্যাঁ কি না এই ইতিবাচক মাথা নাড়ল। আমি আবার উল্টে ইশারায় তাকেই ঠিক করতে বললাম যে কি করবে সে, আর যা করবে সেটাই যেন ঠিক করে নেয়, আমার কোনো কিছুতেই না আনি। ঠিক আছে, তাহলে সেখানেই চলুন। তবে বেশি দিন কিন্তু আমরা থাকতে পারবো না। আর আপনি যেন সেখানে গিয়ে আর আসতে ভুলে যাবেন এমনটা করবেন না, তাহলে বিজয় আর আমার দুজনেরই পেশা মাথায় উঠবে। আপনি না হয় সরকারি চাকুরেওয়ালা ভদ্রলোক, কিন্তু আমাদের তো আর সেরকম চলে না। এটা কি কথা হলো রথিজিৎ বাবু?
শেষমেশ আপনিও বিজয়ের দলে নাম লেখালেন। না না, এসব একদমই মেনে নেওয়া যায় না। আরে আপনি ছাড়া এই আমরা কোথায়? আপনি না থাকলে কি ওরকম তাবর তাবর খুনি অপরাধী কি কখনো ধরা পড়তো নাকি? এর মাঝেই দেখলাম বেচারাম কচুরি আর আলুর দম নিয়ে হাজির। দুটো প্লেট আমাদের দিকে এগিয়ে দিয়ে নিধুবাবুর জন্য একটি প্লেট ভরে কচুরি আর আরেকটি প্লেটে আলুর দম নিয়ে আসা হয়েছে। মহাশয়কে দেখে মনে হচ্ছে তিনি ভিতর ভিতর বেশ ভালোই খুশি হয়েছেন, কিন্তু সেই খুশিটাই একটু ভণ্ডুল করার লোভে আমি বলে উঠলাম, আরে এ কি বেচা, তুমি নিধুবাবুকে অতগুলো কচুরি কেন দিলে? উনি তো এখন ডায়েট করছেন। কথাটা শুনেই নিধুবাবু কটমট করে আমার দিকে তাকালেন, বললেন, এই বিজয়, বেচারা এত কষ্ট করে আমার জন্য বয়ে বয়ে এই ওপরে নিয়ে এলো, আর তুমি বলছো কিনা অতগুলো কচুরি কেন দিয়েছে? এ তোমার ভারী অন্যায়। না না বেচা, তুমি খুব ভালো কাজ করেছো। নিধুবাবুর এরকম কথা শুনে আমি, বেচারাম এবং রথিজিৎ তিনজনে হেসে উঠি। এরপর বেচারাম বলল, বাবু, আপনারা কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমরা একটু ওই নিধুবাবুর সাথে বেড়াতে যাব। কেন? ও, কদিনের জন্য যাবেন বাবু? রথিজিৎ উত্তর দেওয়ার আগেই দেখলাম নিধুবাবু বলে উঠলেন, ওই ধরো 7 দিন হবে। দেখলাম রথিজিৎ নিধুবাবুর দিকে তাকিয়ে রয়েছেন। নিধুবাবু একটু হেসে দিলেন, তারপর বললেন, আরে কোনো সমস্যা হবে না, মাত্র তো 7টা দিনের ব্যাপার। এই সময় বেচারাম বলে উঠল, তাহলে আমিও কিছুদিনের জন্য গায়ের বাড়ি থেকে ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয় না সেখানে। এই সুযোগে তাহলে একটু ওদের সময়ও দিয়ে আসবো। সত্যি আমাদের খেয়াল রাখতে রাখতে আমরা ভুলেই গিয়েছি যে বেচারামেরও একটি পরিবার রয়েছে। ভালো হলো যে আমরাও কোথাও যাচ্ছি, তার ফলে বেচারামও তার নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার একটা সুযোগ পেয়েছে। এর প্রত্যুত্তরে রথিজিৎ বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, তুমি বরং এই সুযোগেই তোমার গ্রামের বাড়ি থেকে ঘুরে এসো, না হলে আবার কবে যাবে না যাবে। এরপর বেচারাম চলে গিয়েছিল। আমরা খেতে শুরু করলাম। খাবার মাঝখানেই আমরা আলোচনা করে নিলাম যে আমরা কবে বেরোবো, সেখানে গিয়ে কবে পৌঁছবো এবং ঠিক কোন দিনে ফিরব। কারণ আগে থেকেই সব কিছু ঠিক করে না রাখলে পরে গিয়ে এই নিয়ে সমস্যা হতেই পারে। কচুরিতে শেষ কামড়টি বসিয়ে নিধুবাবু বলে উঠলেন, তাহলে কালই রওনা হচ্ছি। এই ধরুন সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়বো, আর ওখানে পৌঁছে যাব বলতে পারেন দুপুর 1টা। চলুন না, যেতে যেতে এমন সব গল্প শোনাবো আপনারা দুজনেই হতবাক হয়ে যাবে। আমার আর রথিজিতের এখনও খাওয়াটা শেষ হয়নি। খাওয়ার মাঝেই আমি বলে উঠলাম, কি বললেন? গল্প শোনাবেন? তাও আবার আপনি? এমন কি গল্প শোনাবেন যে আমরা হতবাক হয়ে যাব? না না, সেসব এখন না, যেতে যেতে শোনাবো। খাওয়া শেষে বেচারাম এসে আমাদের প্লেটগুলো নিয়ে চলে গেল। এরপর নিধুবাবুও বেরিয়ে গেলেন। ঠিক হয়েছে কালকে সকাল 8টার সময় নিধুবাবু একেবারে আমাদের নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে উপস্থিত হবেন। এরপর আমার আর রথিজিতের সারাদিন এইটা ওটা সেটা করতে করতেই সময়টা বেরিয়ে গেল। রাত্রের দিকে আমরা যা যা নেবার সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এরপর সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে যখন ভাবছি যে নিধুবাবু হয়তো একটু দেরি করেই আসবেন, ঠিক সেই সময় বাইরের রাস্তায়
ওনার গাড়ির আওয়াজ পাওয়া গেল। উনি হাঁক দিলেন, কি মশাই, সব তৈরি তো? তাড়াতাড়ি চলে আসুন, ট্রেন যেন মিস না হয়। আরে বাবা, আপনি তো দেখছি একদম টাইমে এসে গেছেন। না, আপনার কথার দেখছি তো দাম আছে মশাই। এরপর আমরা আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে রথিজিৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা নিধুবাবু, আপনার স্ত্রী কোথায়? মানে শ্বশুরবাড়ি যাচ্ছেন আর আপনার স্ত্রী কই? আপনার সাথে তো কই নেই। আমিও ব্যাপারটা ভেবে দেখলাম, ওনার স্ত্রী তো আমাদের সাথে আসেননি, মানে গাড়িতে নেই। তাহলে দেখলাম উনি বেশ সপ্রতিভ মুখেই উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী তো আগেই তার ভাইয়ের সাথে চলে গিয়েছে। আমি তো এইসব আগেই বলে রেখেছিলাম। আসলে বিজয়বাবু বুঝলেন, আমি জানতাম আমি আর আপনি মিলে রথিজিৎ বাবুকে ঠিক রাজি করিয়ে নেব। আর ঠিক সেই জন্যই আমি আগে থেকেই ওখানে বলে রেখেছিলাম যে আমরা তিনজন ছুটি কাটাতে যাব। কি বুঝলেন মশাই? আমি তো শুনে হতবাক। বাপরে বাপ, নিধুবাবু যে দেখছি পুলিশি তদন্ত ছাড়াও নিজের জীবনেও বাজিমাত করে চলেছেন। রথিজিৎ বলল, আপনি তো দেখছি আমাদের থেকে এক অংশ আগে চলছেন যে মশাই। বাহ, আমি তো টেরও পাইনি এইসব ব্যাপারে। কখনো কখনো আমিও একটু বুদ্ধি খেলিয়ে থাকি আর কি। এরকম হাসি ঠাট্টা করতে করতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশনে নামতেই দেখলাম স্টেশনে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করে দিয়েছে। এই সাত সকালেও এত ভিড় দেখে সত্যি মনে হলো মানুষজন কত ব্যস্তই না থাকে। আজ সকাল সকাল স্নান সেরে মনটা কেমন একটু ফুরফুরে হয়ে উঠেছে। আমার মনে হয় প্রত্যেক বাঙালির সকালে উঠে স্নানটা সেরে নেওয়া দরকার, কারণ স্নানটা সেরে নিলে মন আর প্রাণ কেমন যেন পবিত্র হয়ে ওঠে। যাই হোক, এরপর গিয়ে আমরা যেই ট্রেনে করে গন্তব্যে পৌঁছবো সেই ট্রেনটাতেই উঠে বসলাম। ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ লক্ষ্য করলাম নিধুবাবু কোথাও একটা দাঁড়িয়ে গিয়েছেন। একভাবে কার দিকে যেন তিনি চেয়ে রয়েছেন। ব্যাপারটা আমি প্রথমে লক্ষ্য করলাম। রথিজিৎ ইতিমধ্যেই ট্রেনে উঠে গিয়েছে, তাই হয়তো সে ব্যাপারটা লক্ষ্য করেনি। কিছুক্ষণ হতচকিতভাবে কোনো একটি দিকে তাকানোর পর নিধুবাবু আবার ট্রেনের দিকে চলমান হলেন। মানে নিধুবাবু যখন আমাদের দিকে আবার আসছেন সেই সময় আমি ওনাকে জিজ্ঞাসা করতে যাব যে উনি কার দিকে এমনভাবে তাকিয়েছিলেন, ঠিক সেই সময় দেখলাম আমার কাঁধে একটা হাত এসে পড়ল। দেখলাম রথিজিৎ, সে আমাকে মাথা নেড়ে না করছে। এখানেও আমি একটু আশ্চর্য হলাম বটে। সে তো তল্পি তল্পা নিয়ে ট্রেনে উঠে সব কিছু গোছগাছ করছিল, এর মধ্যে সে এইসব বুঝল কি করে? যাই হোক, এই ব্যাপারটা এখানেই সমাপ্ত হলো। নিধুবাবু আশায় রথিজিৎ আবার নিজের ছন্দে ফিরে এসে তারপর বলে উঠল, কি মশাই, সকাল সকাল ব্যায়াম করেও তো সেই পিছিয়েই পড়ছেন। আরে তাড়াতাড়ি আসুন, ট্রেনটা ছেড়ে দেবে। রথিজিতের কথাটা শুনে নিধুবাবুর মনে জমা কোনো একটি ঘনায়মান মেঘ যেন হঠাৎ করে জলের মতো করে ঝরে পড়ল। তিনি সেই সব চিন্তাভাবনা মন থেকে দূর করে রথিজিতের কথা শুনে হালকা হাসার চেষ্টা করে বললেন, মানে আসলে আসলে লোকটাকে যেন কিছুটা চেনা চেনা মনে হলো, তাই আর কি। এরপর নিধুবাবু তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লেন। ট্রেনে ওঠার আর কিছুক্ষণের মধ্যেই দেখলাম ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনে যেতে যেতে অনেক কথাই হচ্ছিল আমাদের মধ্যে, কিন্তু দেখলাম এই কথাবার্তার মধ্যেও নিধুবাবুর খিদে পেয়ে গেছে। আমি জানতাম এরকম কিছু একটা হবেই হবে, তাই সেই কারণেই বেচারামকে বলে নিধুবাবুর জন্য
লুচি আর ফুলকপি আলুর তরকারি আর স্পেশাল করে সুজি করিয়ে নিয়ে এসেছি। এইসব দেখে নিধুবাবু তো খুশিতে আর আহ্লাদে ভরে গিয়েছেন। খাওয়া দাওয়া শেষ করে যখন আমি একবার বাথরুম থেকে ফিরছিলাম, তখন আমি দেখলাম কোনো একজন ব্যক্তি নিধুবাবুর দিকে একভাবে চেয়ে রয়েছেন। দেখেই বুঝলাম এ হচ্ছে সেই ব্যক্তি যে স্টেশনে নিধুবাবুর দিকে চেয়েছিল, এবং যাকে দেখেই নিধুবাবু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন। প্রথমত আমার এটা বুঝতে একটু কষ্ট হচ্ছিল যে নিধুবাবুকে কে এরকমভাবে ফলো করতে পারে, কিন্তু তারপরে এটাও মাথার মধ্যে ঘুরছিল যে নিধুবাবু একজন পুলিশ ইন্সপেক্টর, আর তার শত্রু থাকা নেহাত আশ্চর্যের ব্যাপার না। কিন্তু তাই বলে নিধুবাবু যে আজকে স্টেশনে আসবে এবং কোন ট্রেনে করে কোথায় যাবেন সেই সব জেনে সেই ট্রেনে ওঠা এবং তার পাশের সিট বুক করা, এটা তো সহজ ব্যাপার নয়। এখানে আমি কোথাও না কোথাও একটু পূর্ব পরিকল্পনার গন্ধ পাচ্ছিলাম। যাই হোক, হাত মুছতে মুছতে গিয়ে রথিজিতের পাশে বসলাম। এইবার আর না বলে আমি থাকতে পারলাম না। রথিজিৎকে আস্তে আস্তে কানে কানে বললাম, আচ্ছা রথিজিৎ, তুমি কি দেখেছো, মানে ওই পাশের লোকটা, মানে এই লোকটাই তো সেই স্টেশনে নিধুবাবুকে ফলো করছিল। আমার কথা শুনে রথিজিৎ আমার মুখটা চেপে ধরল, আর সঙ্গে সঙ্গে সে ডান দিকে তাকালো। আমিও তাকালাম এবং আমাদের সাথে সাথে নিধুবাবুও তাকালো। দেখলাম একটা লোক গায়ে চাদর দিয়ে ছুট লাগিয়েছে অন্য কম্পার্টমেন্টের দিকে। লাফিয়ে পড়ে তার পিছনে ছুটছে রথিজিৎ, তার পিছনে আমিও ছুট লাগালাম। একটুখানি ছুটতেই শুনতে পারলাম রথিজিৎ চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, বিজয়, তুমি আমার পেছনে এসো না, আমি ঠিক সময় ফিরে আসবো। তুমি নিধুবাবু এবং মালপত্রের খেয়াল রাখো, আমি আসি। সে ছুটতে ছুটতেই কথাটা বললো আমাকে। রথিজিতের কথা অমান্য করা আমার পক্ষে হয়তো কিছু কিছু সময় অসম্ভব হয়ে ওঠে। তার জন্য চিন্তা হচ্ছিল বটে, কিন্তু আমি আবার ফিরে এলাম নিধুবাবুর কাছে। মনে হচ্ছিল নিধুবাবুকে জিজ্ঞাসা করি যে লোকটা কে এবং কেন ওনাকে ফলো করছে, কিন্তু আমি পরিস্থিতির উপর নজর রেখে রথিজিতের জন্য অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ ভাবলাম। কিছুক্ষণ পর আমরা যেই স্টেশনে নামবো সেই স্টেশনটা চলে এলো। স্টেশনের নাম নীলকান্তপুর। প্রথমে আমি আর নিধুবাবু একে অপরের দিকে তাকালাম, কারণ আমাদের মধ্যে কেউই বুঝে উঠতে পারছিলাম না যে রথিজিৎ কোথায় গেল, আর তাকে ছাড়া যদি আমরা নেমে যাই আর সে যদি এই ট্রেনেতেই রয়ে যায় তাহলে ব্যাপারটা সত্যি অন্যরকম হবে। কিন্তু তাও আমার মনে হলো যে আমাদের এই সময় ট্রেন থেকে নেমে যাওয়াই উচিত, কারণ রথিজিৎ বলেছিল যে সে ঠিক সময়ে আমাদের কাছে চলে আসবে, আর তার উপর আমার অগাধ ভরসা রয়েছে। ট্রেন থেকে নামতে না নামতেই ট্রেনটা আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। যাই হোক করে তাড়াতাড়ি আমরা স্টেশনে নামলাম। স্টেশনে নেমেই দীর্ঘশ্বাস ফেলছি, সেই সময় দেখলাম যে আমাদের সামনে দিয়ে সিগারেট হাতে রথিজিৎ আমাদের দিকে এগিয়ে আসছে। তার ধুতিটা অনেকটা ছিঁড়ে গিয়েছে এবং শার্টের প্রথম দুটো বোতাম ছেঁড়া। তাকে দেখে খুশি হলাম বটে, কিন্তু বুঝতে পারছি কারোর সাথে তার বেশ জবরদস্ত ধস্তাধস্তি হয়েছে। তার পরিণাম যে কি সেটা হয়তো এখন বুঝে উঠতে পারছি না, কিন্তু রথিজিৎকে দেখে মনে হচ্ছে কিছুটা হলেও সেটাকে কাবু করেছিল সে। কিন্তু লোকটার শরীর এতটাই ভারী এবং তাকে দেখতে এতটাই ভয়ানক যে সন্দেহ হয় যে রথিজিৎ তার উপর ভারী পড়েছিল নাকি সে রথিজিতের উপরে। ও ভায়া, অমনটা ভেবো না। শত্রু যত বড়ই হোক না কেন, সব সময় কি আর শারীরিক শক্তির জুড়ে যেতে যায়? কখনো কখনো এই মস্তিষ্কটাও কাজে লাগাতে হয়। আমার ভাবনা ছেদ করে রথিজিৎ বলে উঠল। আমি প্রত্যুত্তরে বললাম, হ্যাঁ দেখো সে তো বুঝলাম, কিন্তু তোমার যা অবস্থা সে তো দেখে মনে হচ্ছে ভালোই ধস্তাধস্তি হয়েছে তোমাদের মধ্যে। দেখো, ধস্তাধস্তি বলতে লোকটাকে পাকড়াও করেই ফেলেছিলাম, কিন্তু ট্রেনটা এত জোরে ব্রেক কষলো যে বাজিটা পুরো পাল্টে গেল।
ছিলাম আমি ওর উপরে, কিন্তু ব্রেক কষার পরে পাল্টি খেয়ে হয়ে উঠল ও আমার উপরে। এবারে ওর যা ওজন এবং তারপরে যেভাবে আমাকে ধরেছিল, মনে হচ্ছিল আরেকটু হলেই শ্বাসরোধ হয়ে যাবে। কিন্তু ওর রথিজি স্যান্ডেলকে চেনে না। তবুও বলতে হবে লোকটার মধ্যে দম তো আছে। লোকটা কে কিছু বুঝতে পারলে? আর কেনই বা তোমার মানে নিধুবাবুর পিছু করছিল? কথাটা বলেই বুঝতে পারলাম যে এতক্ষণ ধরে যে কথাটা চাপা রয়েছে সেটা আমি সবার সম্মুখে বলে ফেলেছি। দেখলাম নিধুবাবু আমার দিকে তাকাচ্ছেন। তারপর রথিজিৎ দেখলাম বলে উঠল, নিধুবাবু আর কিছু লুকোবেন না। যদি কোনো সমস্যা থাকে তো আমাদের খুলে বলুন। এতদিন তো আপনার যে কোনো সমস্যাতে আমি সাহায্য করেছি, তাহলে আজ কেন আপনি এইভাবে লুকিয়ে যাচ্ছেন? সবই বলবো আপনাদের। আগে চলুন কোনো গাড়িতে গিয়ে বসি, নাহলে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। আর ক্ষমা করবেন রথিজিৎ বাবু, আমার জন্য ঘুরতে এসেও আপনাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হলো। আসুন। এরপর দেখলাম নিধুবাবু গটগট করে স্টেশনের অন্য একটি প্রান্তের দিকে এগিয়ে চললেন। মনে হলো এই সব দেখে ওনার মনে একটু খারাপ লেগেছে বটে। ওনার জন্য রথিজিৎকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে দেখে সত্যি হয়তো উনি একটু নিরাশ হয়েছেন। রথিজিৎ আমাকে ইশারা করে ওনার পিছন পিছন যেতে বলল। আমরা স্টেশন থেকে নেমে একটা বড় গাড়ির শোরুমের সামনে এসে দাঁড়ালাম। সেখান থেকেই দেখলাম একটা ড্রাইভারকে শনাক্ত করে গাড়ি শুদ্ধ নিধুবাবু ধরে নিয়ে এলো। আমি জিজ্ঞেস করলাম, আরে মশাই, আপনি আবার গাড়ি ভাড়া করতে গেলেন কেন? হ্যাঁ বুঝতে পারছি এখান থেকে অনেকটা দূর হয়তো, কিন্তু আরে মশাই আপনি থামুন তো। গাড়ি ভাড়া করেছি নিশ্চয়ই কোনো কারণ আছে। একটু আগেই যেসব কথাগুলো হলো সেগুলো তো রথিজিৎ বাবুকে বলতে হবে। আর সব থেকে বড় কথা, গাড়িটা আমি ভাড়া করিনি, করেছে আমার ছোট শালা তন্ময়। খুব ভালো ছেলে বুঝলেন। এই যে আমার স্ত্রীকে কে সেখান থেকে একেবারে গাড়ি করে নিয়ে এসেছে, ওই তন্ময় খুব ভালোবাসে আমাদের। যখন সে শুনলো যে আমাদের সাথে আমার আরও দুটো বন্ধু এখানে আসছে, সে আমাকে বলে দিয়েছিল যে এখানে এসে তানভীরের খোঁজ করলেই আমরা তাকে পেয়ে যাব, আর তারপরে সে আমাদের একেবারেই পৌঁছে দেবে আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ বাবুরা, আমাকে তন্ময় সাহেবই বলেছেন আপনাদেরকে একেবারে ওনার বাড়ি যেন পৌঁছে দিয়ে আসি। আপনারা উঠে পড়ুন, অনেকক্ষণের যাত্রা তো। আর হ্যাঁ, উনি এটাও বলেছেন যে যদি আপনাদের কোনো কোথাও খাবার হয় যেন আমাকে বলেন, তাহলে আমি আপনাদের একটি ভালো সন্ধান দিতে পারি। না না, আমাদের সবার পেট ভরাই আছে, কোথাও দাঁড়ানোর কোনো দরকার নেই। সোজা একদম নিধুবাবুর শ্বশুর বাড়ি চলুন। বিজয়, এসো, উঠে পড়ো। এরপর গাড়ি চলতে শুরু করলো। রাস্তায় যেতে যেতে মনে হলো যেন কোনো অভয়ারণ্যর মাঝখানে আমরা ঢুকে পড়েছি। মেন রাস্তা থেকে গাড়িটা একটু পরেই ডান দিকে টার্ন নিল, আর তারপর থেকে এই পরিবেশটা দেখতে পাওয়া যাচ্ছে। পরিবেশটা কেমন যেন মনোমুগ্ধকর হয়ে উঠেছে। দেখে মনে হচ্ছে এইখানেই একটা তাঁবু পেতে আমরা বনভোজনটা সেরে নিই। যেতে যেতে পাখিদের কলরব আর হাওয়ার ফুরফুরে গান মনটা যেন সত্যি ভরিয়ে দিতে লাগলো। কলকাতার ওই সবসময় যানজটের ঘ্যান ঘ্যান পিপি এইসব থেকে বাদ দিয়ে যেন সত্যি মনটা আজ উঠতে চায়। একটু আগের হওয়া সেই সব ঘটনা যেন অনায়াসেই মন থেকে মুছে গিয়েছে। আমরা তিনজন আপাতত কেউ কোনো কথা বলছি না। প্রায় 15 থেকে 20 মিনিট তো হয়ে গিয়েছে। আমার মনে হয় রথিজি তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই ব্যস্ত। নিধুবাবুর রহস্য এখন মনে হয় তার আর জানার কোনো ইচ্ছা নেই। কিন্তু ঠিক এই সময় আমাকে ভুল প্রমাণ করে রথিজিৎ বলে উঠল, হ্যাঁ নিধুবাবু, এবার বলুন। দেখলাম নিধুবাবুকে এই বিষয় নিয়ে বেশি কিছু বলতে হলো না। নিজের বক্তব্যগুলো তিনি বলতে শুরু করলেন। আসলে রথিজিৎ বাবু, কিছু বিষয়ে আপনাকে আগেই বলা দরকার ছিল, কিন্তু কি করি বলুন তো।
এরকম ছুটির মেজাজে এমন কিছু মানে বিষয়টা বলাটাও যেন ঠিক। আহা, দেখছেন তো আপনি এখনো খাবড়াচ্ছেন। জানেনই তো রহস্য নেই আমার কারবার, আর এখানেও আমি কোনো রহস্যেরই গন্ধ পাচ্ছি। আর ছুটির মেজাজ তো কি হয়েছে, তাই বলে কি রহস্যের সমাধান করতে পারবো না নাকি? এদিকে যদি রহস্যের সমাধান করতে পারি তাহলে ছুটির আনন্দ আরও ভালো করে উপভোগ করা যাবে, দ্বিগুণ হবে। রথিজিতের এমন মত পেয়ে যেন নিধুবাবু একটু বল ফিরে পেলেন। আবার উনি বলতে শুরু করলেন, কাল যখন আপনার সাথে কথা হলো যে আমরা সবাই মিলে আমার শ্বশুরবাড়ি যাব, তো এই কথাটা জানাবার জন্য আমি আমার ছোট শ্যালককে ডেকে পাঠালাম, মানে ওই তন্ময়। এইবারে ও এসেছিল ওই প্রায় বিকালের দিকে। আজকে সকালে ও একেবারে আমার স্ত্রীকে নিয়ে চলে গিয়েছে। তারপরে আমরা এখন যাচ্ছি। এবারে কাল এসে তন্ময় এমন একটা কথা বলল যেটা শুনে আমি বেশ হতবাক হয়েছিলাম, কিন্তু ব্যাপারটা যে এতটা গুরুতর সেটা আমি বুঝতে পারিনি। দেখলাম নিধুবাবুর গলা যেন শুকিয়ে গিয়েছে। উনি খক খক করে একবার কাশলেন। সেটা দেখে আমি ওনাকে জলের বোতলটা এগিয়ে দিলাম। মন ভরে জল খেয়ে নিধুবাবু আবার শুরু করলেন, হ্যাঁ, তো তন্ময়ের নাকি বলল যে তার এক পুরনো দাদা ছিল। রথিজিৎ নিধুবাবুকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল, দাদা ছিল কেন বলছেন? তিনি কি এখন নেই? মানে না, মানে এই বিষয়ে আমিও যে খুব একটা জানি তা নয়, কিন্তু মানে আমার স্ত্রী যতটা আমাকে বলেছিলেন সেটা হচ্ছে এই যে ওনারা 3 ভাই বোন। আমার স্ত্রী, একটি দাদা, আর এখন যে শ্যালক রয়েছে আর কি আমার তন্ময়। বড় দাদা বিপুল চৌধুরী অনেক দিন আগেই নাকি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমার শ্বশুর মশাই তিনি নাকি বিপুল চৌধুরীকে সব থেকে বেশি অংশের ভাগিদার করে গিয়েছিলেন। কিন্তু বিপুল চৌধুরী যখন বাড়ি ছেড়েছিলেন তখন তিনি এটা জানতেন না যে তিনি এই বাড়ির সব থেকে বড় অংশীদার। কিন্তু কথাটা হচ্ছে শ্বশুর মশাই এও লিখে গিয়েছিলেন যে যদি তার বড় ছেলে 2 বছরের মধ্যে এসে প্রাপ্ত অংশীদারির নিজের করে লিখিত না করে নেয় তাহলে সেই অংশ তার বাকি 2 ভাই বোনের মধ্যে দিয়ে দেয়া হবে। 1 মিনিট দাঁড়ান। আপনার বড় শ্যালক হবেন তিনি, তাই তো? হ্যাঁ, তো তিনি বাড়ি ছেড়ে চলে যান মানে কি কারণে? ওনার নাকি সংসারের প্রতি কোনো মন ছিল না, যার পরনাই শ্বশুরমশাই যখন তাকে বিয়ে প্রস্তাব দেন সে বারংবার মানা করতে থাকে। যেহেতু সব থেকে বড় উনি, ওনার বিয়ে না হলে মেজ বোন মানে আমার স্ত্রীর বিয়ে হচ্ছে না। তখন তিনি বলেন যে তিনি বিয়ে করবেন না। নানান পাত্রী দেখা হয়, একটার পর একটা, কিন্তু কাউকেই নাকি ওনার পছন্দ হচ্ছে না। এরপর তার বিয়ে দেওয়ার সম্ভবপর হয়ে ওঠেনি। এইবার বিয়ে না করার দরুন শ্বশুরমশাই এতটাই ক্ষিপ্ত হন যে ওনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, এবং তারপরই তিনি এক বস্ত্রে নাকি সেই দিন বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর নাকি তিনি কোনো দিন এই পরিবারের সাথে আর কোনো সম্বন্ধ রাখেননি। আচ্ছা, আপনার বয়স যদি 45 হয় তাহলে আপনার স্ত্রীর বয়স কত? ওই ধরুন 35 হবে। তাহলে ওনার দাদার বয়স আপনার থেকে খানিকটা বেশি হবে, তাই তো? হ্যাঁ, অবাক হওয়ার বিষয় হচ্ছে আমার স্ত্রীর থেকে ওনার দাদা 20 বছরের বড়। বাবা, সে তো অনেকটাই পার্থক্য দেখছি। হ্যাঁ, পার্থক্য বলে পার্থক্য। আচ্ছা ঠিক আছে, তারপর বলুন। তো হ্যাঁ, এরপর ওনাকে এতদিন না কোথাও দেখা গেছে আর না ওনার কোনো খবর পাওয়া গেছে, কিন্তু ইদানিং নাকি ঘরের আশেপাশে ওনাকে ঘুরতে দেখা গেছে, আর সেই নিয়েই আমাকে তন্ময় বলছিল। আর এটাও নাকি দেখা গেছে যে বাড়িতে অনেক হুমকি চিঠিও আসছে। সেই হুমকি চিঠিতে লেখা আছে বড়র ভাগ যাতে বড়কে দিয়ে দেয়া হয়। শুধু এইটুকুনি কথাই সেই চিঠিতে লেখা থাকে, আর কিছুই লেখা থাকে না। তন্ময়ের এই নিয়ে ওই 3-4 বছর হলো বিয়ে হয়েছে। এবারে অবস্থাটা তো বুঝতেই পারছেন, ব্যাপারটা খুব একটা ভালো না। পুলিশে খবর দেয়নি?
হ্যাঁ, সে তো আগেই দিয়েছে, মানে কাল আসার সময়তেই ও জানিয়ে এসেছে। আর তারপরে আমিও টেলিফোন করে বলে দিয়েছি, এখানকার ইন্সপেক্টরও আমার চেনা জানা, আর কমিশনার স্যারের সাথেও আমার বেশ ভালোই ওঠা বসা রয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি তো সবই জানেন, এইসব বিষয়ে পুলিশেরা সেরকম কিছু হয়তো সব সময় করে উঠতে পারে না। আর এতদিন যার কোনো খোঁজটুকু পাওয়া যায়নি, হঠাৎ সে এসে তার সম্পত্তির ভাগ চাইবেই বা কেন, সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। তার মানে আজকে আমার যার সাথে ধাক্কাধাক্কি হয়েছে সেটা হচ্ছে সেই মানুষটি, মানে আপনার বড় শ্যালক। কি বললেন বেশ নামটা? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে উনি। আর হ্যাঁ, ওনার নাম হচ্ছে বিপুল চৌধুরী। আচ্ছা, তো এখন আপনার স্ত্রী এবং তন্ময়ের কি মত? মানে ওরা কি ওনাকে ওনার ভাগ দিতে চাইছে? কিন্তু আইন অনুযায়ী তো উনি 2 বছরের মধ্যে এসে ওনার অংশ দাবি করেননি, তাহলে খাতা কলম অনুযায়ী উনি আর অংশীদার নন, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছেন, সেটাই। তাই জন্যই উনি। বাবু, আমরা এসে গেছি। চলুন, এখন বাকি কথা আমার স্ত্রী এবং তন্ময়ের সামনেই বলবেন খন। আমরা এক এক করে গাড়ি থেকে নামতে শুরু করলাম। নামার সঙ্গে সঙ্গেই দেখলাম দুটো চাকর ছুটে ছুটে এসে গাড়ির ডিকি থেকে আমাদের সমস্ত ব্যাগপত্র তুলে নিয়ে চলে গেল এবং আমাদের নামিয়েই গাড়িটাও আবার যে পথে এসেছিল সেই পথেই পাড়িয়ে দিল। এক পা এগোতেই দেখলাম একটি সুদর্শন পুরুষ আমাদের দিকে এগিয়ে আসছেন। মুখে হাসি, শার্ট এবং প্যান্ট পরে রয়েছেন। আর সবথেকে বড় মিল যেখানে রয়েছে সেটা হচ্ছে নিধুবাবু যেটা বলেছিলেন আমার আর ওনার বয়স একেবারেই সমান, সেটা কিন্তু সত্যি। তন্ময়বাবুকে দেখে মনে হচ্ছে উনি আমার বয়সেরই হবেন। উনি এসেই আমাদের অভ্যর্থনা করলেন। আরে আসুন আসুন, ভিতরে আসুন। আরে কি সৌভাগ্য আমার, জামাইবাবু দেখছি কথা রেখেছেন, সাথে আবার রথিজিৎ বাবু এবং বিজয় বাবুকেও এনেছেন দেখছি। বলে সে আমাদের দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিল। রথিজিৎ বলল, হ্যাঁ সে তো বটেই, নিধুবাবু যখন বলেছেন একবার, তাহলে তো আমাদের আসতেই হতো। তার মানে আপনি তন্ময়, তাই তো? হ্যাঁ ঠিকই ধরেছেন, আমিই তন্ময়। আর আমাকে তো ইতিমধ্যেই চিনেই গেছেন। আর এই হলো আমার বন্ধুবর। আরে না না, ওনাকেও তো আমি চিনি। নমস্কার বিজয়বাবু। আরে আপনি আমাকে আপনি বলছেন কেন? আমি তো আপনার বয়স সমানই, আর আপনি আমাকে তুমি বলতে পারেন। তাহলে বেজায় আপনি আমাকে আপনি বলছেন কেন? আপনিও তো তুমি বলেই বলতে পারেন আমায়। এরপর আমরা নিধুবাবুর সাথে ওনার শ্বশুরালয়ে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম আমার আর রথিজিতের জন্য বড় দুটো বেডের ব্যবস্থা করা রয়েছে এবং বিভিন্ন ধরনের পেইন্টিংস এবং ফার্নিচার দিয়ে ঘরটি দারুণভাবে সাজানো হয়েছে। কিছুক্ষণ বসার পরেই আমাদের খাওয়ার ডাক চলে এলো। খাওয়ার যা আয়োজন হয়েছে তা দেখে মন এবং প্রাণ দুটোই জুড়িয়ে গেল। এত কিছু যে আমাদের জন্য রান্না হবে সেটা তো আমাদের ভাবনারই অতীত। যাই হোক, আমরা সকলেই গিয়ে খেতে বসলাম। এইবার প্রথমবারের জন্য নিধুবাবুর স্ত্রীকে আমরা দেখলাম। বেশ সুশীলা দেখতে এবং গায়ের রঙও ভালোই ফর্সা। নিধুবাবু বললেন, কি গিন্নি, বলেছিলাম না রথিজিৎ আর বিজয়বাবুকে একেবারে পাকড়ে নিয়ে আসবো। সাথে আলাপ হয়েও খুব ভালো লাগছে। আমি নিধুবাবুর স্ত্রীকে থামিয়ে দিয়ে বললাম, আরে আপনি আমাদের আপনি বলছেন কেন? আমরা তো আপনার ছোট ভাই, এই তন্ময়েরই বয়সী। আপনি আমাদের তুমি বলুন। নিধুবাবুকে তো বলে বলেও বোঝানো গেল না, কিন্তু আমরা তো আপনার নিজের ভাইয়েরই মতো, বলুন। এই বলে তিনি হালকা হেসে উঠলেন। তারপর আমাদের খাওয়া শুরু হলো। একটু পরেই দেখলাম আরেকজন 20 বছর বয়সী অল্প বয়স্কা যুবতী ঘরে ঢুকলো একটি বড় পট নিয়ে। সেই যুবতীটি ঘরে ঢুকতেই তন্ময় তার দিকে ইশারা করে বলল, আর এই যে এটা হচ্ছে আমার গিন্নি। ওহো, নমস্কার সকলকে।
আরে নমস্কার বলে যে দাঁড়িয়ে রইলে, নমস্কারটা করবে কে? বলে তিনিও একটু হেসে উঠলেন। তারপরে তন্ময়ের স্ত্রী বললেন, হ্যাঁ করব তো বটেই, কিন্তু আমাকে তো এটা আগে টেবিলে রাখতে দাও। এবার রথিজিৎ বলে উঠল, আরে আপনিও তো ব্যস্ত হবেন না, তন্ময় মজা করছে। আর আপনি নমস্কার বলেছেন এতটাই অনেক। আমি হলাম রথিজিৎ। হ্যাঁ আমি তো আপনাকে চিনি, ও আপনার কথা আগেই বলেছে আমাকে। আরে আরে খাওয়া শুরু করুন, থুড়ি খাওয়া শুরু করো তোমরা। আরে এই দিদি একটু এদিকে এগিয়ে এসে আর দে না এসব খাবার দাবার, দে না এদের। আর তুমিও একটু দাও না। আরে তো ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই, সব থেকে ভালো হবে যদি আপনারাও বসে যান। না না, আরে আপনি দিতে হবে না। আরে আরে আপনাকে দিতে হবে না, আপনি আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ, আরে না না, এত খেতে পারবো না আমি, না না। এরকম কথাবার্তা চলতে চলতে খাওয়া পর্ব আমাদের শেষ হলো। খাওয়া পর্ব শেষ হতেই তন্ময় এসে আমাদের বসার ঘরে যেতে বলল। খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ যে যার নিজেদের ঘরেই রেস্ট নিচ্ছিলাম, কিন্তু খাওয়ার টেবিল থেকে ওঠার সময় রথিজিৎ সবাইকে বলে দিয়েছিল যে সে সবার সাথে একবার ভালো করে কথা বলতে চায় কেস নিয়ে, তাই এই ডাক। দেখলাম সবাই একটি ঘরে উপস্থিত হয়েছে। সেই ঘরটির সাজসজ্জা নেহাত কম নয়। মনে হলো পৈতৃক সূত্রে তন্ময়ও কম মূলধন পায়নি, আর তাই হয়তো সেই জন্যই তার দাদাকে আবার সেইগুলি ফেরত দিতে কোথাও না কোথাও মনের অভ্যন্তরীণ জায়গা থেকে কিছু আপত্তি দেখা দিলেও দিতে পারে। রথিজিৎ বলল, আমি নিধুবাবুর থেকে অনেকটাই শুনেছি, আর তা থেকে এটা স্পষ্ট যে আপনার দাদা আপনাদের কাছে এখন তার প্রাপ্য ভাগ নিতে এসেছে। কিন্তু কথা হচ্ছে যে হুইল অনুযায়ী সময় তো এখন শেষ হয়ে গিয়েছে। তাহলে আপনারা কি এখন চান তাকে সেই ভাগ দিতে? মানে মানে বুঝতেই তো পারছেন। আর নিধুবাবু, আপনার স্ত্রীর নামটা তো এখনো বলেননি। আর তন্ময়, তোমার স্ত্রীর নামটাও তো এখনো জানতে পারলাম না। এরপর তন্ময় ও নিধুবাবু একে একে বলল, আমার স্ত্রীর নাম মেঘলা। আর আমার বধূর নাম হচ্ছে গিয়ে মধুমালতী। দেখলাম দুই মহিলাই বেশ লজ্জা পাচ্ছে। যাই হোক, এরপর রথিজিৎ আবার শুরু করলো। তো হ্যাঁ, তো তন্ময় এবং মধুমালতী দেবী, আপনারা তাহলে বলুন আপনাদের কি বলার। দেখুন, আপনারা যদি বাস্তবটা শুনতেই চান তাহলে সত্যিটাই বলছি, আমার না দাদাকে ভাগ দিতে হলে কোনো সমস্যা নেই। তবে দেখুন, এত বছর পরে এসে তা আবার এইভাবে, এটাই শুধু কেমন একটা লাগছে আর। আর আমার মনে হয় না যে দিদিরও কোনো অসুবিধা আছে। কি বলিস দিদি? মধুমালতী দেবী বললেন, তাহলে আমিও তাকে দিতে রাজি আছি, কিন্তু তাই বলে সে এইরকম চিঠি লিখবে? সে তো আমাদের এসে বলতেই পারে যে তার কি দরকার, কেন দরকার। আর দাদাকে দেখি না কতদিন হয়ে গেল, দাদা আমাদের ছেড়ে আছেও বটে। সত্যি ভাবলে অবাক হই রথিজিৎ বাবু, এত বছর পরেই দাদা এলো, কিন্তু তা আবার সম্পত্তির লোভে। তবে সত্যি বলতে আমি না এটা বিশ্বাস করতে পারছি না, আমার দাদা যে এরকম মানুষ ছিলেন, ওনার যে সম্পত্তির লোভ হবে, এটা আমার। যাই হোক, এইসব কথাই চলছিল। হঠাৎ করেই দরজায় টোকা পড়ল। দেখলাম একটা ভৃত্য ছুটে গিয়ে দরজার ছিটকিনিটা খুলতেই একটা লোক হুড়মুড় করে ভেতরে ঢুকে এলো। তাকে প্রথমটা দেখে চেনা যাচ্ছিল না, কিন্তু চাদরটা সরাতেই আমরা তাকে চিনতে পারলাম। এই হলো সেই স্টেশনের সেই ব্যক্তিটা। আগের বার রথিজিৎ তাকে দেখে যেরকম ভাব প্রকাশ করেছিল, এবারে দেখলাম পুরো তার উল্টোটা। রথিজিৎ চুপটি করে বসে রইল। সেই ব্যক্তিটি ঘরে ঢুকতেই দেখলাম তন্ময় এবং মধুমালতী দেবী কেমন যেন ঘাবড়ে গেছেন। সেই লোকটি শটান তাদের আঙুল উঁচিয়ে বলে উঠল, দেখ, আমি বেশি কিছু বলতে আসিনি। আমি শুধু এই বাড়ির আমার ভাগের অংশটুকু চাই। আর দরকার নেই অংশ, আমাকে এই অংশের যথার্থ টাকা তোরা দিয়ে দে, আমি চলে যাব।
এতদিন তোদের আমি মুখ দেখাইনি, আর কোনোদিনও দেখাতেও চাই না। তাই ভালোই ভালোই বলছি, আমার অংশটুকু আমায় ফিরিয়ে দে। আমি শুধু এটাই নিতে এসেছি। দেখলাম তিনি এক নিঃশ্বাসে সমস্ত কথা বলে তারপর থামলেন। তন্ময় ও নিধুবাবুর স্ত্রীর হতচকিত ভাবটা এখনো কাটেনি। হয়তো এতদিন পরে তাদের দাদাকে দেখে তারা একটু মন থেকে টলে গিয়েছেন, আর হয়তো এটাও তাদের ভিতর থেকে ব্যতীত করছে যে তাদের দাদা এতদিন পরে এসে শুধুমাত্র তার সম্পত্তির ভাগ নেওয়ার জন্যই উতলা হয়ে রয়েছেন। আর এই রকম জঘন্য ধরনের একটি কাজ তিনি করতে পেরেছেন। তন্ময় এবং মধুমালতী দেবীর পক্ষ থেকে কোনো উত্তর এলো না, আর সেটা না আসায় ভদ্রলোক আরও রেগে গেলেন। একটা কথা বলছি, তোরা শুনতে পাচ্ছিস না? তোদের কি আমাকে কুকুর মনে হচ্ছে নাকি? হ্যাঁ, মনে হতেই পারে। বাবা তো আমাকে কুকুরের মতোই তাড়িয়ে দিয়েছিল, আর তোরা তোরা তো একটি কথাও বাবার উপর বলিসনি। কাদের সাথে কথা বলছি? এবার বোধ হয় মধুমালতী দেবী আর থাকতে পারলেন না। তিনি বললেন, তা বলতে পারলি? যখন বাবা রাগ করে অমন কথা বলেছিল, তুই অভিমান করে চলে গিয়েছিলি। আমরা কত কেঁদেছিলাম। এই যে দেখ, সেই তন্ময় আজ কত বড় হয়ে গেছে। আমরা এতদিন ধরে তোর অপেক্ষায় বসেছিলাম, আর তুই আজ হঠাৎ এসে আমাদের এইসব কথা শোনাচ্ছিস দাদা? দেখলাম মধুমালতী দেবীর চোখ থেকে ধীরে ধীরে জল পড়ছে। তিনি আর হয়তো নিজের মধ্যে জমে থাকা রাগ, কষ্ট এবং ভালোবাসাকে আটকে রাখতে পারছিলেন না। এতদিন ধরে চেপে রাখা জিনিসগুলো তার দাদাকে দেখে যা সমস্ত সব ছিল সবই বেরিয়ে এলো। দেখলাম বিপুলবাবুর চোখেও সামান্য জল চিকচিক করছে। এদিকে ছোট ভাই তন্ময় কি যেন একটা বলবে করেও বলে উঠতে পারছে না। তারপর দেখলাম সে বলতে গেল, কিন্তু তার আগে বিপুলবাবু বলে উঠলেন, সেদিন আমি আর পিছন ঘুরে দেখিনি। বাবা আমাকে ওরকম কথা বলায় আমার মাথা ঠিক ছিল না। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু তোরা তো জানিসই বাইরের কোনো মহিলা বা এরকম সম্পর্ক বাবা কখনো মেনে নেবে না। আর ও আমাদের জাতির ছিল না। কিন্তু একের পর এক হতে হতে সেই মেয়ের বাপ তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। আর বাড়িতে থাকারও আমার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু বাবা যখন এমন করে বলল না, আর যেন নিজেকে সামনে রাখতে পারিনি। যে সত্যি এখন ভাবলে মনে হয় তোদের কতটা এখানে ভালোবাসতাম। আমি ভেবেছিলাম তোরা আমাকে ঘৃণা করিস, কারণ এতদিন এত কিছু হয়ে যাওয়ার পর মনে হয়নি যে তোদের মধ্যে আমার জন্য কিছু হলেও বেঁচে আছে। কিন্তু কিন্তু আজ আজ সত্যি ভালো লাগছে দেখে রে। অন্তত তোরা আমাকে মনেটুকু রেখেছিস, এই অনেক। আমি তো একটা অনাথ আশ্রম চালাই। এবারে তার জন্য কিছু টাকার দরকার। তখন আমার মনে পড়লো যে এই জমিতে আমারও ভাগ ছিল। বলতে গেলে তোদের থেকে একটু বেশি ভাগ ছিল। তাই যদি সে ভাগটুকু আমি নিতে পারি, বা যদি তোরা টাকাটুকু আমাকে দিস, তাহলে সেটা আমি একটা ভালো কাজে লাগাতে পারি। এইসব কথা শোনার পর তন্ময় বলল, দাদা দাদা তুই কি সত্যি ভেবেছিলিস যে তুই যদি এই কারণে আমাদের কাছে আসিস তাহলে তাহলে আমরা তোকে ফিরিয়ে দেব? আর আর তাই জন্য তুই আমাদের সাথে এমন ব্যবহার করতে পারলি? এটা তো ভাবতে পারিনি যে তুই তুই আমাদের হুমকি দিয়েছিলি দাদা। আমরা তোর অনুপস্থিতিতে তোকে কোনোদিনও কি মনে করিনি বলতে পারিস? তুই তোর ঘরে সব জিনিস যেমনটা ছিল ঠিক তেমনটাই পড়ে আছে। এরপর বিপুলবাবু কান্না ভরা গলায় বললেন, আমায় তোরা ক্ষমা করিস রে। আসলে আমার না মাথাটা ঠিক ছিল না। এইসব হওয়ার পরে আমার মনে কোথাও একটা বাসা বেঁধেছিল যে তোরা হয়তো আমাকে ঘেন্না করিস, আমাকে ভাগ দিবি না, বা আমি হয়তো আশ্রমটা চালাতে পারবো না। তাই জন্যই।
আমার মাথায় এতক্ষণ যে প্রশ্নটা ঘুরঘুর করছিল, এইবার দেখলাম সেই প্রশ্নটা রথিজিৎ করে উঠল। আচ্ছা, তাহলে ট্রেনে আপনি আমার সাথে ঠিক করে কথা বললেন না কেন? আর নিধুবাবুর পিছুই বা কেন নিচ্ছিলেন আপনি? আপনি নিজে এসে বলতেই পারতেন যে আপনি ওনার শ্যালক হন, তাহলে পিছন পিছন ফলো করার মানেটা কি ছিল? দেখলাম বিপুলবাবু এবার রথিজিতের দিকে তাকালেন। দেখে মনে হলো না যে প্রশ্নটা শুনে উনি খুশি হলেন, তবুও বেশ নম্রভাবেই উত্তর দিলেন। দেখুন রথিজিৎ বাবু, আমি জানতাম না যে আপনি একজন গোয়েন্দা বা এরকম কিছু। আমি ভেবেছিলাম যে আপনি আমাকে অন্য কিছু ভেবেই ধাওয়া করছেন, আর হয়তো আমার আপনি কোনো ক্ষতি করবেন, সেই জন্যই আমি পাল্টা আপনাকে আটকাতে গিয়েছিলাম। আমাদের মধ্যে ধস্তাধস্তির একটা ব্যাপার হয়েছিল, না হলে হয়তো আপনাকে চিনিও না পর্যন্ত। আর বলতে পারেন আসলে আমি তো জানতাম না যে বোনের কোথায় বিয়ে হয়েছে। হ্যাঁ জানি, আপনার এখন মনে হচ্ছে যে আমি একজন পাষণ্ড, আমি আমার ভাই বোনকে হুমকি চিঠি পাঠাই নিজের ভাগটা নিতে চাই, কিন্তু আর কি বলি, ওকে দেখার খুব ইচ্ছা হচ্ছিল। তন্ময়কে তো দেখতে পেয়েছিলাম, কিন্তু ওকে তো এখানে দেখতে পাইনি। হ্যাঁ, সে তো বুঝলাম। দেখুন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আসলে যখন স্টেশনে ওরকম কিছু একটা হলো, তখন আমিও ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। যাই হোক, আপনারা নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নিলেই ভালো। এতদিন পর 3 ভাই বোনের মিলন হয়েছে, আপনারা খুশিতে থাকুন। এরপর 2-3 দিন বেশ ভালোই কাটলো। খাওয়া দাওয়া, আনন্দে সব কিছুতেই যেন এই বাড়িটা আবার মেতে উঠেছে। সেই পুরনো মনমরা ভাবটা কোথাও যেন একটা উবে গিয়েছে। কিন্তু এরই মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, রথিজিৎ প্রায় চুপি চুপি নিধুবাবুর সাথে কথা বলছিল। এবার ঠিক কীরকম কথা সেটা আমি নিজেও জানি না, কিন্তু মাঝে মাঝে দেখছিলাম যে রথিজিৎ নিধুবাবুকে একটু পাশে সরিয়ে নিয়ে গিয়ে কি একটা আলোচনা করছে, আর রীতিমতো টেলিফোনে কার সাথে কথা বলছে। এরপর যেদিন বিপুলবাবুকে তার সম্পত্তির ভাগ দিয়ে দেওয়া হবে, সেই দিন হলো বিনা মেঘে বজ্রপাত। সেদিন ভাগ করার জন্য উকিলবাবুকে ডাকা হয়েছিল। উকিল হাজির হতেই দেখা গেল মধুমালতী দেবীই বেশিরভাগটা দিচ্ছেন, আর যা বাকিটা হয় সেটা তন্ময়। বিপুলবাবুকে দেখে মনে হচ্ছিল এদিকে তিনি বেশ খুশি হয়েছেন। উকিল সাহেবের হাতের কাগজটায় যখন মধুমালতী দেবী সাইনটা করতে যাবেন, ঠিক সেই সময় রথিজিৎ বলে উঠল, সই করবেন না মধুমালতী দেবী? ঘরে থাকা প্রত্যেকটি মানুষের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। সবাই এতটাই হতবাক হয়ে গিয়েছে যে কারো মুখে কোনো কথা ফুটছে না। রথিজিতের এমন মন্তব্যে দেখলাম মধুমালতী দেবীর হাত আপনা আপনি থেকে কাগজ থেকে উঠে এসেছে। তন্ময় জিজ্ঞাসা করল প্রথম, কি হয়েছে রথিজিৎ বাবু? যা হয়েছে তা কি বলার মতো? নিধুবাবু, আপনি শুরু করবেন নাকি আমি? নিধুবাবুর মুখ দেখে বুঝলাম তিনি যেন কোনো বিষয় নিয়ে একটু শোকাহত। তিনি রথিজিতের দিকে চেয়ে বললেন, দেখুন রথিজিৎ বাবু, আমার বলার মতো সাহস ও মানসিকতা কোনো কিছুই নেই, আপনি সবটা বলুন। এরপর রথিজিৎ বিপুলবাবুর দিকে চাইল, তারপর বলল, আচ্ছা বিপুলবাবু, আপনার ঠাকুর দাদার নামটা কি আপনার একটু মনে আছে? তাহলে যদি আমাদের একটু বলতেন। বিপুলবাবু যেন চমকে উঠলেন। এই প্রথমবার তার মতো গম্ভীর মানুষের মুখে একটু ভয়ের রোশনাই দেখা গেল। দেখে বুঝে উঠতে পারলাম না যে ভয়টা কিসের। বোধহয় সবাই সেই ভয়টা লক্ষ্য করে উঠতে পারল না, এতটাই অল্প সময়ের জন্য ফুটে উঠেছিল। কারণ তন্ময় এবং মধুমালতী দেবী দেখলাম এখনও সেই অবাক দৃষ্টিতে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে, স্বভাবত রথিজিতের দিকে। এরপর বিপুলবাবু উত্তর দিলেন, কেন হঠাৎ এরকম কথা বলছেন কেন? প্রথমত আমার ঠাকুরদার নাম মানে আমি 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 কেন জানবো না?
আর দ্বিতীয়ত হঠাৎ আপনি এই প্রশ্ন আমাকে করছেন কেন? দরকার আছে তাই করছি, দরকার না থাকলে নিশ্চয়ই করতাম না। যাই হোক, আপনাকে যেটা জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তরটা দিলেই আমি বাধিত থাকব। এরপর দেখলাম বিপুলবাবু কেমন যেন একটা ঘাবড়ে গেছেন। তিনি আমতা আমতা করে কিছু একটা বলতে গেলেন, কিন্তু কিছু বলে উঠতে পারলেন না। এইবারে তন্ময় এবং মধুমালতী দেবীর মুখেও একটা অন্যরকম ভাব লক্ষ্য করলাম। মধুমালতী দেবী বললেন, আরে তোর মনে নেই? হ্যাঁ মনে আছে, কিন্তু মানে। এরপর রথিজিৎ গর্জে উঠল, আরে থামুন আপনি, আর কত নাটক আপনি করবেন? অনেক নাটক করে ফেলেছেন, এবার চুপ করুন। সবাই চমকে তাকালাম রথিজিতের দিকে। সে কি বলে চলেছে আমি সহ এই ঘরে থাকা প্রত্যেকটি ব্যক্তি কিছুই বুঝে উঠতে পারছি না। এইবার বিপুলবাবু গর্জে উঠলেন, আরে কি 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 বলছেনটা কি? হ্যাঁ, মস্করা করছেন নাকি আমার সঙ্গে? মস্করা আমি করছি না, আপনি করছেন। যাই হোক, আপনি যেহেতু বলবেন না সেহেতু আমি সব কিছু বলে দিই। আর এরই মধ্যে দেখলাম বাইরে অনেকগুলো পুলিশ ভ্যানের আওয়াজ পাওয়া গেল। বুঝে উঠতে পারলাম না যে হঠাৎ করে পুলিশ ভ্যান এখানে কী করছে। তারপরেই দেখলাম অস্ত্রধারী পুলিশি লোক ঘরের মধ্যে ঢুকে যে যার মতো দাঁড়িয়ে পড়ল। তার মধ্যে একজন হয়তো এসআই পোস্টের হবে। সে এসে নিধুবাবুকে সেলাম ঠুকল। তারপরে নিধুবাবুর সাথে কানে কানে কী সব কথা বলে সে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। আর দেখলাম সে পকেট থেকে একটা হাতকড়াও বার করে রাখল। তারপর রথিজিৎ তাদের দিকে একবার দেখে নিল, আর দেখে নিয়ে একজন পূর্ব পরিচিতের মতো তাদেরকে মাথা নাড়ল। তারপর আবার বলতে শুরু করলো, প্রথমত বলে রাখি, আপনারা যাকে বিপুল চৌধুরী নামে, মানে যে লোকটিকে আপনাদের সামনে এখন দেখছেন বা ভাবছেন তিনি আপনাদের বড় দাদা বিপুল চৌধুরী, তিনি হচ্ছেন একজন খুনি, বলতে পারেন পালিয়ে যাওয়া আসামি, রমন বাড়ুয়া। রমন বাড়ুয়ার নাম শুনে তন্ময় যেন লাফিয়ে উঠল। মানে এটা কি আমার দাদা না? একদম ঠিক বলেছেন, এই হচ্ছে সেই রমন বাড়ুয়া, যে লোকেদের খুন করে তার পরিচয়পত্র নিয়ে নিজে সেই সব জায়গায় গিয়ে তাদের জমি, তাদের টাকাপত্র সব কেড়ে নিয়ে তারপরে ফেরার হয়ে যায়। হোয়াট ননসেন্স রথিজিৎ বাবু, আপনি কি সব বলে যাচ্ছেন? আর তন্ময়, এই মধুমালতী, তুইও কি এইসব কথা শুনে আমাকে অবিশ্বাস করছিস? আরে আমি তোর দাদা বিপুল বিপুল চৌধুরী, আর এইসব টিকটিকিদের কথা শুনে তুই আমায় অবিশ্বাস করিস না রে। আমি তোকে বললাম না যে, আমি তো তোকে বললাম যে কেন আমি টাকাটা চেয়েছি এবং কেন আমার দরকার। দেখলাম মধুমালতী দেবী কেমন যেন হতচকিত হয়ে রয়েছেন। এবার উনি কান্না ভরা গলায় মুখ খুললেন, তো ওনারা ভুল বলছেন তো, বল বল না রে। আমি নিজেও খুশি হতাম যদি আজ আমি ভুল হতাম, কিন্তু সেটা হয়তো আর সম্ভবপর নয়। যাই হোক, দেখি নিধুবাবু আমাকে পেপারগুলো একটু দিন। দেখলাম রথিজিতের হাতে কয়টা পেপার, আর তার সর্বশেষে রয়েছে বিপুলবাবুর ওরফে রতনবাবুর গ্রেপ্তারির পরোয়ানা। সত্যি বলতে এখানে উপস্থিত কেউই এটা বিশ্বাস করতে পারছিল না যে রতন বাড়ুয়া বিপুল চৌধুরীর সেজে তার বাড়িতে এসে কিভাবে এমন কাজ করতে পারে। এর পরপরই দেখলাম রতন রথিজিতের ওপরে ঝাঁপিয়ে পড়তে গেল এবং তার ধুতিতে লুকোনো একটা ছুরি, সেটা দিয়ে রথিজিৎকে আঘাত করার আগেই দেখলাম সবাই উপস্থিত কনস্টেবলরা তাকে একেবারে কাবু করে ফেলেছে। একটু পরেই এসআই স্যার তার হাতে থাকা হাতকড়াটা রতন বাড়ুয়াকে পরিয়ে দিল এবং কিছু করার আগেই মধুমালতী দেবী বলে উঠলেন, এই আবার দাদা হতে পারে? এতটা নিষ্ঠুর কেউ কি করে হতে পারে? এতদিন পর মনে হয়েছিল যেন সত্যি আমার দাদা ফিরে এসেছে। রতনদা, তুমি এটা কি করে করতে পারলে? দয়া করে ওকে নিয়ে যাও আমার সামনে থেকে, আমি আর দেখতে পাচ্ছি না, ওকে নিয়ে যাও। এইসব দেখে আমি, রথিজিৎ এবং নিধুবাবু পরস্পর একে অপরের দিকে তাকালাম। তারপর ইশারায় রতনকে
নিয়ে যেতে বলল নিধুবাবু। এবার রথিজিৎ বলল, নিধুবাবু, আপনি আপনার স্ত্রীকে একটু সামলান, কিন্তু আর আশা করছি এটা জানার জন্য আপনারা উৎসুক হয়ে রয়েছেন যে এত কিছু কি করেই বা ও করলো, বা আপনাদের সম্পর্কে, আপনাদের ছোটবেলা সম্পর্কে সব কিছু এরকম পুঙ্খানুপুঙ্খভাবে কি করেই বা জানলো। আপনাদের সেটা নিশ্চয়ই জানানো দরকার। হ্যাঁ, সেটা তো জানবই। আর আপনি বলুন না, আপনি এত কিছু জানলেন কি করে? দেখুন, প্রথমত আমার এটা ভেবে আশ্চর্য লাগছিল যে এত বছর পরে উনি শুধুমাত্র ফান্ডের টাকা কালেক্ট করতে এখানে এসেছে, আর এত ভালো মানুষ হিসেবেই যদি উনি নিজেকে পরিচয় দেন, তাহলে ওনার কাজকর্মে সেটা প্রকাশ পায় না কেন? আমি বললাম, কেমন? তেমন বলতে, যখন আমি ওকে পাকড়াও করলাম, উনি তো বলতে পারতেন যে উনি নিধুবাবুর স্ত্রীর দাদা, সেই জন্যই উনি কিছু দেখতে এসেছেন বা অন্য কিছু। কিন্তু উনি আমার উপর পাল্টা আক্রমণ করলেন এবং আমাকে মারার চেষ্টাও করেছিলেন, যেটা আমি সেই মুহূর্তে বলিনি, কারণ আমার মনে হয়েছিল যদি আমি সেই মুহূর্তে সব কিছু বলে দিতাম তাহলে ওনার পালানোর একটা রাস্তা বা পথ খুলে যেত। আর এরকম একটা ফেরার আসামিকে আমি কিছুতেই পালিয়ে যেতে দিতে চাইছিলাম না। আর আপনাদের আরেকটা খবর দেওয়ার আছে, সেটা না হয় শেষেই দেব। এই রতন নামক লোকটি আপনার দাদার সাথে ভালোই সম্পর্ক রেখেছিল। আপনার দাদা যেখানে যেখানে যেত সেখান থেকে কিন্তু চিঠি রতনকে পাঠাতো। আর ব্যাপার হচ্ছে, সেই লোকটার সাথেই, মানে রতনের সাথেই আপনার দাদার প্রেমিকার বিয়ে হয়েছে। এইবারে আপনারা সব থেকে অবাক হয়েছেন কোথায় বলুন তো, যে এত কিছু রতন জানলো কি করে? আপনার দাদার সমস্ত ইতিহাস রতন আপনার দাদার মুখ থেকেই শুনেছে, যে আপনার দাদা কিভাবে সংসার ছেড়ে সন্ন্যাসী হন, কিভাবে তিনি এদিক ওদিক ঘোরে, এবং আরও কিছু কিছু অভিজ্ঞতা আপনার দাদা রতনকে বলেছিল। এইবার জীবনের মধ্যবর্তী সময়ে এসে আপনার দাদা ভাবেন যে তিনি বেঘরদের জন্য কিছু একটা করে যেতে চান। আসলে যখন তিনি আপনাদের ঘর ছাড়ার দরুন এদিক ওদিক ঘুরছিলেন, তখন তিনি এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে এখন কত ছেলে, কত বাচ্চা, কত মানুষ, কত মহিলা, কত পুরুষ নিজের ঘর থেকে ঘর ছাড়া, হয়তো আবার কিছু জনকে হয়তো বের করে দেওয়া হয়েছে। শুধু যুবক, যুবতী, বাচ্চা এরাই যে বহিষ্কৃত, এরা নয়, শুধু এরা নয়, বৃদ্ধ বৃদ্ধা সবই এর মধ্যে রয়েছে। সেই সময়ে তিনি একটা আশ্রম গড়ে তোলেন এবং সেখানে যারা অনাথ, যারা ভিটেচ্যুত হয়ে গিয়েছে, তাদেরকে তিনি আশ্রয় দেন এবং তার কথাও সে রতনকে বলে। এবারে যদি আমরা রতনের সম্পর্কে কিছু জানতে চাই, রতন হলো ছদ্মবেশ নিতে খুবই এক্সপার্ট। যাই হোক, ও যার চায় তারই ছদ্মবেশ নিতে পারে এবং বলতে পারেন যে কোনো বয়সের, আর তার যে কোনো গলা, এবং আর গলার পুরোপুরি নকল সে করতে পারে। তার এতটাই নিজের ওপর বিশ্বাস ছিল যে সে রোগা থেকে মোটা বা মোটা থেকে রোগা সমস্ত ধরনের দৈহিক বৈশিষ্ট্য সম্পর্ক মানুষের হুবহু কপি করতে পারে। আর ওর গলার ধরন এতটা এক হয়ে যায় যে তার বেশিরভাগ সময় তাকে চেনা অসম্ভব হয়ে ওঠে। আর আপনারা যেহেতু অনেক দিন আপনার দাদাকে দেখেননি, যার কারণে তার এইসব ফাঁদ পাততে আরও সুবিধা হয়েছিল। এবং যদি ধরা যায় আপনাদের মধ্যে আপনার দাদারই সম্পত্তির পরিমাণ বেশি, তাহলে বুঝতে পারছেন তো সে কী রকম ঠিক মাথা লাগিয়ে আপনাদের পরিবার থেকে আপনাদেরই টাকা নিয়ে পাওয়াতে চেয়েছিল। এরকম একটি কথা শুনে গা শিউরে উঠল। এরকম একটি পরিকল্পনা সত্যি ভাবা যায় না। আমার এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে বিপুল চৌধুরী আসলে তিনি নন, তিনি হচ্ছেন রতন বারুয়া, যে একজন খুন করা আসামি। এইসব শোনার পরে বাড়ির প্রত্যেকটা মানুষ যেন খুব ভেঙে পড়েছেন। কারোর মুখে আর কোনো কথাই নেই। এতদিন যে খুশির একটা রব উঠেছিল, সেটা যেন নিমেষেই দুঃখে পরিণত হলো। মধুমালতী দেবী একবার জিজ্ঞাসা করলেন, আর আপনি খারাপ কথা বলতে কি বলছিলেন? বেশ, হ্যাঁ, মানে তো খারাপ কথা বলতে মানে এখানে আসার আগেই কাশিতে যে খুনটি রতন করেছে এটা হচ্ছে আপনারই দাদা বিপুল চৌধুরী। দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনার দাদা বিপুল চৌধুরী এই জগতে আর বেঁচে নেই। তন্ময় আর মধুমালতী দেবী একে অপরকে ধরে জোরে জোরে কেঁদে ওঠে। তার দাদার প্রয়াণের খবর শুনে
সত্যি তাদের মনটা হয়তো ভেঙে গিয়েছে। হয়তো তার দাদার ভালোবাসার অভাব কিছুদিনের জন্য হলেও রতন পূর্ণ করতে পেরেছিল, কিন্তু এরকম কিছু একটা হবে তারা কখনো ভাবতেও পারেনি হয়তো। এরপর আর 2 দিন আমরা ওখানে ছিলাম। আসলে খুশির রেশ বলে তার কিছু ছিল না, কিন্তু তাও ওনাদের দুঃখে যদি একটু সামিল হতে পারতাম, সেই জন্যই রথিজিৎ ওই দিন আর আসেনি। না হলে কোনো জায়গায় যদি কোনো কেস ঘটে বা তার উপর রথিজিৎ তদন্ত করে, তাহলে রথিজিৎ চেষ্টা করে যত তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়া যায়, কারণ তাদের জন্যেও তাদের মতো করে কিছু সময় দেয়া দরকার। কিন্তু এইবার আমরা 2 দিন রয়ে গেলাম। এর মধ্যে মধুমালতী দেবী অনেকবার আমাদের কাছে এসেছেন এবং তার দাদার বিষয়ে অনেক কথাই বলেছেন। স্মৃতির পুনর্জাগরণ করলে, সত্যি বলতে যে পুনর্জাগরণ করছে এবং যারা সেই পুনর্জাগরণের সাক্ষী থাকছে, তাদের মধ্যে একটা মেলবন্ধন হয়ে যায়। যাই হোক, রহস্য আর তার মধ্যে কিছু মনোমুগ্ধকর করা স্মৃতি, সব মিলিয়ে সত্যি বলতে একটা অনন্য অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম এইবার। 2 দিন পরে আমরা ফিরে আসি কলকাতায়। ফিরে আমরা 2-1 বার তন্ময় এবং নিধুবাবুর কাছ থেকে খোঁজ নিয়েছিলাম যে ওনার স্ত্রী কেমন আছে। যেদিন ফিরে আসলাম, ফিরে আসার পরের দিনেই দেখলাম খবরের কাগজে বড় বড় করে রথিজিতের নাম বেরিয়েছে এবং কিভাবে সে একটি এত বড় আসামির রহস্য সমাধান করেছে সেটাও পুরো বিস্তারিত বেরিয়েছে। এই প্রথমবার এত বড় বড় করে রথিজিতের নাম বেরোতে দেখে আমি এবং রথিজিৎ দুজনেই বেশ খুশি হয়েছি। সেই দিনই নিধুবাবু আবার এসেছিলেন। তিনি জানিয়েছিলেন এই তদন্তটা সলভ করার জন্য রথিজিৎকে সরকার থেকে একটি সম্মানে সম্বোধন করা হবে। সত্যি বলতে এই ঘটনায় রথিজিৎ কেমন যেন একটা জড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, বেশিরভাগ ঘটনাতেই সে জড়িয়ে যায়, কিন্তু আমার মনে হয় এই ঘটনাটা অন্যান্য ঘটনার মধ্যে একটা অভূতপূর্ব ঘটনা হয়ে সবসময় থেকে যাবে। তবে বলার এটাই যে রতন বারোয়ার ফাঁসি হয়েছিল, আর আমার মনে হয় ওর মতো আসামির ফাঁসি হওয়াই দরকার। নিজেকে সে অনেক আড়াল করার চেষ্টা করেছিল, কিন্তু রথিজিতের চোখ থেকে এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব।